সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা আদর্শ কলেজ পরিচালিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী যারা, তাদের জন্য আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আমরা হিসাব বিজ্ঞান বিষয়ে গত ক্লাসে যৌথ মূলধনী কারবার নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও এই যৌথ মূলধনী কারবারের শেয়ার ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা যৌথ মূলধনী কারবার কাকে বলে তা জেনেছি, এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। কার্যারম্ভের অনুমতিপত্র, শেয়ার ইস্যু করতে গিয়ে প্রসপেক্টাসের মাধ্যমে কিভাবে আহ্বান জানানো হয় সে বিষয়ে আমরা জ্ঞান লাভ করেছি। জনগণ শেয়ার কেন কিনবে, কিনলে কি সুবিধা পাবে সে বিষয়ে আমরা কথা বলেছি। শেয়ার কি, শেয়ারের শ্রেণীবিভাগ, এগুলোও গত ক্লাসে আলোচিত হয়েছে। এবং সর্বশেষে শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে শেয়ারের মূলধনের শ্রেণীবিভাগকে আমরা 9টি ভাগে ভাগ করি। তার মধ্যে অঙ্ক করতে গিয়ে আমাদের আর্থিক বিবরণীতে 5টি শ্রেণীবিভাগ লিপিবদ্ধ করতে হয়। এই 5টি হচ্ছে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। তো আজকে আমরা একটা উদাহরণের সাহায্যে এই শ্রেণীবিভাগগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটি দেখব। তাহলে আমরা বোর্ডে আসি। আমরা লিখছি এখানে যে যমুনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ারে নিবন্ধিত হলো। অর্থাৎ যমুনা কোম্পানি লিমিটেড তারা 50,000 শেয়ার, যার প্রত্যেকটির দাম 10 টাকা, এইরকম মার্কেটে ছাড়বে, সেই জন্য রেজিস্টার্ড বা নিবন্ধিত হলো। কোম্পানি 30,000 শেয়ার বিক্রির জন্য ইস্যু করবে। তাহলে 50,000 শেয়ারের মধ্য থেকে 30,000 শেয়ার তারা আপাতত বিক্রি করবে। জনগণ 29,000 শেয়ারের জন্য আবেদন করবে। তাহলে আমাদের 30,000 শেয়ার কোম্পানি ইস্যু করতে চাইল, কিন্তু জনগণ 29,000 শেয়ার কেনার জন্য প্রস্তুত। শেয়ারের মূল্য নিম্নলিখিত কিস্তিতে আদায়যোগ্য। আমরা বলেছি যে শেয়ারের দাম যে 10 টাকা, সেটা একবারে নেওয়া হয় না, বিভিন্ন কিস্তিতে নেওয়া হয়। সেই কিস্তিটা হচ্ছে যে আবেদনে 3 টাকা, আবন্টনে 3 টাকা, প্রথম তলবে 2 টাকা, শেষ তলবে 2 টাকা, এইভাবে 3, 3, 6, 2, 8, 8 দিয়ে মোট 10 টাকা হচ্ছে শেয়ারের মূল্য আদায় হবে। একজন শেয়ার হোল্ডার 4,000 শেয়ারের শেষ তলবের টাকা দিতে ব্যর্থ হয়। তাহলে আমাদের শেয়ার বিক্রি হচ্ছিল 29,000, সেখান থেকে একজন শেয়ার হোল্ডার যে 4,000 শেয়ার কিনেছিল, সে শেষ তলবের 2 টাকা করে দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। তাহলে এইখান থেকে আমাদেরকে শিখতে হবে যে অনুমোদিত মূলধন আমরা এখান থেকে কিভাবে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করব। তাহলে আমাদের আর্থিক বিবরণীর একটা ছক এখানে তৈরি করতে হবে। এখানে আমরা প্রথমে বলছি যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে অনুমোদিত মূলধনের পরিমাণ নির্ধারণ করতে হবে। অনুমোদিত মূলধন, তাহলে প্রথমে এটা 1 নম্বরে আমরা লিখব অনুমোদিত মূলধন।
আমরা যে উদাহরণ নিয়েছিলাম সেখানে বলছিলাম যমুনা কোম্পানি লিমিটেড 10 টাকা করে 50,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। নিবন্ধিতটাই হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে আমরা লিখব প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার। তাহলে 50,000 গুণন 10-এ আমাদের টাকার পরিমাণ 5 লক্ষ টাকা। এখানে আমরা লিখে 2 টান দিয়ে বন্ধ করে দেব, এটা আমাদের যোগে যাবে না। এটা গেল 1 নাম্বার অনুমোদিত মূলধন। এবার যদি আমরা 2 নম্বরে আসি তাহলে আমাদের হচ্ছে ইস্যুকৃত মূলধন। আমরা প্রশ্নের মধ্যে বলেছিলাম যে 50,000 নিবন্ধিত ছিল, কিন্তু তার মধ্যে 30,000 শেয়ার বিক্রির জন্য ইস্যু করে। তাহলে যা ইস্যু করে সেটাই ইস্যুকৃত মূলধন। তাহলে আমরা এখানে লিখছি প্রতিটি 10 টাকা করে 30,000 শেয়ার। তাহলে 30,000 গুণন 10-এ আমাদের এখানে টাকার পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ইস্যুকৃত মূলধন। এরপরে 3 নম্বরে আমরা আসছি বিলিকৃত মূলধন। প্রশ্নের মধ্যে আমাদের বলা ছিল যে 30,000 শেয়ার কোম্পানি ইস্যু করতে চায়, অর্থাৎ কোম্পানি যা ইস্যু করতে চায় বা বিক্রি করতে চায় সেটাই হচ্ছে ইস্যুকৃত মূলধন, যেটা কোম্পানির ইচ্ছা। কিন্তু প্রশ্নে বলা ছিল যে 29,000 শেয়ার জনগণ ক্রয়ের জন্য আবেদন করে। তাহলে আমরা বিলি করতে পারছি এই 29,000 শেয়ার, 30,000 শেয়ার আমরা বিলি করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে প্রতিটি 10 টাকা করে 29,000 শেয়ার। তাহলে আমাদের এখানে টাকার পরিমাণ হচ্ছে 2,90,000 টাকা। এটাও যোগে যাবে না। এরপরে 4 নম্বরে আমরা আসছি তলবকৃত মূলধন। আমরা বলছিলাম যে কিস্তিতে শেয়ারের মূল্য আদায় হয়। আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল যে আবেদনে 3 টাকা, আবন্টনে 3 টাকা, প্রথম তলবে 2 টাকা, শেষ তলবে 2 টাকা। তাহলে আমরা যদি এখানে উদাহরণে ধরে নেই যে শেষ তলবের টাকাটা আমরা তলব করিনি, তাহলে শেষ তলবের টাকা যদি আমরা তলব না করি তাহলে শেষ তলবের 2 টাকা বাদ দিলে 8 টাকা পর্যন্ত আমাদের তলবকৃত। তাহলে আমরা এখানে লিখব যে আমাদের তলবকৃত মূলধন হচ্ছে প্রতিটি 10 টাকা করে 29,000 শেয়ার, কিন্তু এর শেয়ার প্রতি 8 টাকা পর্যন্ত তলব। তাহলে আমাদের বলে নিতে হবে প্রথমে যে শেয়ারের দাম 10 টাকা, তারপরে আমরা বলবো কোন পর্যন্ত আমাদের টাকা চাওয়া হয়েছে। তাহলে 29,000 শেয়ারের সংখ্যাকে 8 টাকা দিয়ে গুণ করলে 2,32,000 টাকা হচ্ছে আমাদের তলবকৃত মূলধন বা আমাদের চাওয়া টাকার পরিমাণ। কোম্পানি এই পর্যন্ত টাকা তলব করবে। 5 নম্বরে আমরা বলছি যে আমাদের আদায়কৃত মূলধন। যদি আমাদের এই সবগুলো শেয়ারের 10 টাকায় তলব করা হতো, তাহলে আমাদের সবাই যদি টাকা দিত তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের আদায়কৃত মূলধন হচ্ছে 30,000 শেয়ারে 29,000 শেয়ারে 10 টাকা করে 2,90,000 টাকা আমরা লিখতে পারতাম। বা যদি এই 29,000 শেয়ারের 8 টাকা করে সবাই টাকা দিয়ে দিত তাহলে আমরা লিখতে পারতাম যে 29,000 গুণন 8-এ 2,32,000 টাকা আমাদের আদায়কৃত মূলধন। কিন্তু আমরা উদাহরণে প্রশ্নের মধ্যে বলেছিলাম যে একজন শেয়ার হোল্ডার 4,000 শেয়ারের শেষ তলবের টাকা দিতে ব্যর্থ হয়। তাহলে এখানে অনাদায়ী তলব নামের একটা ঘটনা ঘটে গেছে, অর্থাৎ টাকা চাইবার পরও যারা দেয়নি, এরকম হচ্ছে 4,000 শেয়ারের মালিক, 4,000 শেয়ারের মালিক 2 টাকা করে 4 × 2 =
8,000 টাকা হচ্ছে আমাদের অনাদায়ী তলব। তাহলে 2,32,000 টাকার মধ্যে থেকে আমরা 8,000 টাকা বিয়োগ দিয়ে বাদ বাকি টাকা আমাদের আদায়। তাহলে সেটা আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো যে আদায়কৃত মূলধন সমান তলবকৃত মূলধন মাইনাস অনাদায়ী তলব। তাহলে এখানে তলবকৃত মূলধন কত সেটা আমরা এখানে লিখছি, তলবকৃত মূলধন। তাহলে আমাদের তলবকৃত মূলধনের পরিমাণ এখানে ছিল 2,32,000 টাকা। এখান থেকে বাদ দিব যেটুকু আমরা পাইনি বা অনাদায়ী রয়ে গেছে বা বকেয়া রয়ে গেছে। তাহলে অনাদায়ী তলব অথবা বকেয়া তলব আমরা হিসাব করে বের করলাম 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমরা যদি বিয়োগ দেই তাহলে 2,24,000 টাকা হচ্ছে আমাদের আদায়কৃত মূলধন। এটা আমাদের অঙ্কের যোগের মধ্যে যাবে, কিন্তু এই পর্যন্ত 2 টার্ম দিয়ে এগুলো আমরা ক্লোজ করে দেওয়া আছে, এগুলো যোগের মধ্যে যাবে না। তাহলে আমরা কি শিখলাম? যে আমাদের অঙ্কের ভিতরে যে তথ্য দেওয়া থাকবে সেখান থেকে আমরা অনুমোদিত মূলধনের শেয়ারের পরিমাণ কত সেটা বের করে এভাবে সাজিয়ে লিখব। ইস্যুকৃত মূলধনের কত টাকা করে কতগুলো শেয়ার সেগুলো আমরা অঙ্কের থেকে পাঠ উদ্ধার করে এখানে লিখব। বিলিকৃত মূলধন কত সেটা ওইভাবে অঙ্ক থেকে বুঝে লিখতে হবে। তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন এভাবে আমাদের প্রতিটি অঙ্কের আর্থিক অবস্থার যে বিবরণী আমরা প্রস্তুত করব সেখানে লিখতে হবে। তাহলে শেয়ার ইস্যুর অঙ্ক করতে গিয়ে প্রতিটা অঙ্কেই আমাদের এই কাজ করতে হবে। এছাড়া আমাদের অঙ্ক করার যে ধারাবাহিক প্রক্রিয়া সেখানে আমরা জাবেদা শিখব। জাবেদা করার পরে আমরা ব্যাংকের খতিয়ান তৈরি করব। তৃতীয় ধাপে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। তাহলে আমরা প্রথম দিন উল্টো দিক থেকে আর্থিক অবস্থার বিবরণীটা কিভাবে সাজাতে হবে সেটি দেখলাম। আসলে এই জায়গাটুকু আমরা অঙ্কের কোনো কাজ না, জাস্ট বোঝানোর জন্য ব্যাখ্যার জন্য এটুকু করলাম। আমরা যখন আগামী ক্লাসে একটি সম্পূর্ণ অঙ্ক নিয়ে তার সমাধান করব তখন আমরা এর ধারাবাহিক যে ক্রমান্বয়ে যে ধাপগুলো সেগুলো একে একে পর্যবেক্ষণ করব। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে বইয়ের ভিতরে এই অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত মূলধন কাকে বলে এগুলো থিওরি আকারে দেয়া আছে সেটাও দেখতে পারবে এবং উদাহরণ আকারে দেয়া আছে সেটাও দেখতে পারবে। তার সাথে এটি মিলিয়ে নিয়ে তোমরা পড়লে সহজেই এটা উপলব্ধি করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা একটি সম্পূর্ণ অঙ্কের সমাধান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।